আজকের আলোচনার বিষয় জগদীশচন্দ্র বসু। আমি সাজিদুল মণ্ডল। এই ভিডিওটি বানাবো আমাদের বাংলা সাহিত্যিক চরিতমালা বই থেকে। যারা এই বইটি কিনে ফেলেছেন তাদেরকেও দেখতে বলবো, এই কারণে যাদের সময় কম তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন, কারণ আমি এখানে তথ্যবহুলভাবেই ভিডিওটি বানাবো, অর্থাৎ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন। আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি পুরোটা দেখুন আর এমনভাবে আলোচনা করব যে এর বাইরে আসবে না, এবং ইউটিউবে এত তথ্য নেই এতটাও গ্যারান্টি দিতে পারি। তো যাই হোক, আজকের আলোচনা শুরু করব। এবার দেখুন জগদীশচন্দ্র বসুর কিছু তথ্য দেখুন, যেগুলো অন্তত পরীক্ষা আসতে পারে। কী ধরনের তথ্য একটু আমরা দেখে নিই। দেখুন, জন্ম ও জন্মস্থান 1858 সালের 30শে নভেম্বর জগদীশচন্দ্র বসু বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলায় তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। আচ্ছা, পিতার নাম ভগবান চন্দ্র বসু, মাতা বামা সুন্দরী দেবী, আর উপাধি বিজ্ঞানাচার্য আর বিজ্ঞান সরস্বতী। এই তথ্যটুকু দেখলেই আপনাদের এনাফ। এরপর আমাদের যে তথ্যটি দেখতে হবে, এখানে কিন্তু তথ্যটা আমি আপাতত একটু এলোমেলোভাবে করছি, কিন্তু বাকি যে অব্যক্ত তার রচনা সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। একটু আপনাদের ধৈর্যের পরিচয় দিতে হবে। দেখুন, এখানে এই তথ্যগুলো কেন আলোচনা করছি, কারণ এখান থেকেই প্রশ্ন আসতে পারে যে জগদীশচন্দ্র বসুর প্রেরণাতেই রবীন্দ্রনাথ বিজ্ঞানভিত্তিক গ্রন্থ বিশ্বপরিচয় লিখেছিলেন। আর কাকে উৎসর্গ করেছেন আপনারা সকলেই জানেন। বিশ্বপরিচয় গ্রন্থটি জগদীশচন্দ্র একটি চিঠিতে রবীন্দ্রনাথকে বলেছিলেন যে তুমি পল্লীগ্রামে লুকায়িত থাকিবে, আমি তাহা হইতে দেব না। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর 1308 বঙ্গাব্দের দেখুন শ্রাবণ মাসে বঙ্গদর্শন পত্রিকায় জ্বর কি সজীব নামে একটি নিবন্ধ লিখছেন, অর্থাৎ বিজ্ঞান বিষয়ক তিনি নিবন্ধ লিখছেন। আর বন্ধু জগদীশচন্দ্রের প্রভাবে রবীন্দ্রনাথ লিখলেন বিখ্যাত কবিতা হচ্ছে বৃক্ষবন্দনা। এবার আমরা আর কি আছে দেখি একটু, আর দু একটা তথ্য, তারপরে আমরা মূল ফোকাস করব। জগদীশচন্দ্র তার রচিত দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, যেটির প্রকাশকাল 1926, এখানে খ্রিস্টাব্দ খয়রিফ হস্যি হবে, বইটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করছেন এবং উৎসর্গপত্রে বলছেন যে টু মাই লাইফ লং ফ্রেন্ড রবীন্দ্রনাথ টেগোর। তাহলে এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে পরীক্ষায় দিলেও দিতে পারে। এবার আমরা আলোচনায় চলে আসিস তার সাহিত্য কীর্তি। দেখুন, সাহিত্য কীর্তি কি, দেখুন যে তিনি বাংলা ও ইংরেজি ভাষায় বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন, কিন্তু আমরা বাংলা ভাষায় আজকে আলোচনাটি করব। দেখুন, তিনি বাংলা ভাষায় দুটি গ্রন্থ রচনা করেছেন। সকলে জানেন যে অব্যক্ত ছাড়াও আরেকটি গ্রন্থ রচনা করছেন, এবং দুটি গ্রন্থই কিন্তু তার একাধিক রচনা সংকলন, অর্থাৎ একটি একত্রে বই নয়, অনেকগুলো রচনা নিয়ে একটি করে সংকলন। কিন্তু তার সংকলন গ্রন্থগুলো দেখিনি। অব্যক্ত গ্রন্থটি বাংলায় ছোটদের জন্য লেখা প্রথম সায়েন্স ফিকশন, এবং এই গ্রন্থটি 1921 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত, আর বঙ্গাব্দ হলে 1328 আশ্বিন মাস। আর আরেকটি হচ্ছে প্রবন্ধাবলী। এই যে প্রবন্ধাবলী, এটি কিন্তু বাংলা ভাষায় রচিত তার দ্বিতীয় গ্রন্থ, আর এই গ্রন্থটি যখন 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত, আর এখানে 1340 বঙ্গাব্দ। এরপর আমরা ইংরেজি রচিত গ্রন্থ আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের জন্য আমি এটুকু রেখেছি যে জাস্ট আপনারা দেখে নিন, আর তার গবেষণা গ্রন্থ সেগুলো এখানে আপনাদের সামনে রেখেছি, আপনারা পজ করে লিখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এরপর হচ্ছে অব্যক্ত গ্রন্থের দেখুন বিশিষ্টতা। এই অব্যক্ত গ্রন্থটির বিশিষ্টতা কি এবং সেই সম্পর্কে আমরা কিছু তথ্য দেখে নেব। দেখুন, জাস্ট এটা কিন্তু আপনাদের জানিয়ে রাখি, অব্যক্ত গ্রন্থে কিন্তু মোট দেখুন 20টি রচনার সংকলন। আসলে কটি? 20টা, কিন্তু 20টার পরেও কিভাবে 21টি হচ্ছে সেটাও আমরা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করব। দেখুন, প্রথম তার প্রবন্ধ হচ্ছে যুক্তকার। এটি কিন্তু জগদীশচন্দ্র বসুর আর প্রথম নিবন্ধ। আমি বাকিগুলো আর আলোচনা করলাম না, একেবারে 20 নম্বরে চলে এলাম যে এটি জগদীশচন্দ্র বসুর শেষ নিবন্ধ। এইগুলো মানে মাঝের যেগুলো আছে সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করছি এবং বিস্তারিত কিন্তু। আর দেখুন, এরপর জগদীশচন্দ্র বসুর জন্মশতবার্ষিকীতে পুলিন বিহারী সেনের সম্পাদনায় 1958 সালের 30শে নভেম্বর বসু বিজ্ঞান মন্দির হতে অব্যক্ত বইটির শতবার্ষিকী সংস্করণ প্রকাশিত হয়। এতে 20টি রচনা অক্ষুণ্ণ রেখে একটি নতুন রচনা বৃক্ষের অঙ্গভঙ্গি সংযোজনা গ্রন্থভুক্ত হয়ে মোট 21টি রচনা সংকলন হিসাবে জগদীশচন্দ্র বসুর অব্যক্ত গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাহলে আপনারা পেলেন যে টোটালে বৃক্ষের অঙ্গভঙ্গি নিয়ে কিন্তু টোটালে 21টি কিন্তু এই গ্রন্থে প্রবন্ধ রয়েছে। তাহলে আগে ছিল হাজির ছিল মানে শেষ, আর এবার হয়ে গেল কিন্তু বৃক্ষের
অঙ্গভঙ্গি। আচ্ছা, আর কি তথ্য রয়েছে আমরা একটু দেখে নেব। আর দেখুন, এখানে এই তথ্যগুলো আপনাদের অতটা প্রয়োজন নেই, তাও একবার আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। বইটির ভূমিকা লিখেছিলেন জগদীশচন্দ্র 1328 বঙ্গাব্দ, মানে 1921। আর এই গ্রন্থটি প্রথম মুদ্রিত হচ্ছে 1921 সালে। আমি পূর্বে জানিয়েছি কয়েকটি সংস্করণ হয়েছে, সেইগুলো এখানে তথ্য আকারে দেওয়া হয়েছে। আর তেমন বলতে হ্যাঁ, একটা জিনিস আপনাদের জানিয়ে রেখে দেখুন, গ্রন্থটির সম্পর্কে মানে অব্যক্ত গ্রন্থটির সম্পর্কে ডক্টর দ্বিজেন শর্মা বলছেন যে, আমার ধারণায় বিজ্ঞান বিষয়ে বাংলার অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় গ্রন্থ তার এটা বই। তাহলে আর হ্যাঁ, জগদীশ বসুর অব্যক্ত বইটি নিয়ে আলোচনা করতে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য তার বঙ্গ সাহিত্যে বিজ্ঞান গ্রন্থে বলেছেন যে, গ্রন্থটির অব্যক্ত নামকরণ খুবই তাৎপর্যপূর্ণ। আরও অনেকটা ছিল, আমি সেগুলো যাচ্ছি না, কারণ আমাদের মূল বিষয়ে আলোচনায় ফোকাস করতে হবে। এবার আমরা মূল বিষয়ে প্রবেশ করব। দেখুন, অব্যক্ত গ্রন্থ সম্পর্কে যে কী আছে কী নেই সেই তথ্যগুলোই আমরা এবার আলোচনা করব। দেখুন, প্রথম যে প্রবন্ধ যুক্তকর, যেটি 1894। দেখুন, অব্যক্ত গ্রন্থের অন্তর্গত প্রথম রচনাটি হলো যুক্তকর। আর ভারতের প্রাচীন গুহাচিত্র অজন্তার দর্শনের ওপর লেখক নিবন্ধটি রচনা করছেন। তাহলে কেন রচনা করছেন পেয়ে গেলাম। আর এটির রচনাকাল 1894, আর এটি জগদীশচন্দ্র বসুর প্রথম নিবন্ধ। এরপর পাচ্ছে আকাশ স্পন্দন ও আকাশ সম্ভব জগৎ। এটি কিন্তু এই গ্রন্থের দ্বিতীয় প্রবন্ধ, আর এটির রচনাকাল 1894, আর সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে 1895 বৈশাখ সংখ্যায়। আর এটি জগদীশচন্দ্র বসুর প্রথম রচনা। আর নিবন্ধের প্রায় শেষ অংশের দিকে তিনি বলছেন, এখন দেখিতেছি এ জগতে ক্ষুদ্রও নাই, বৃহৎ নাই। আর এই নিবন্ধ লেখক জগদীশচন্দ্র বসু একটি রূপক গল্পের আশ্রয় নিয়েছেন। এরপর আরেকটি প্রবন্ধ 3 নম্বর, দেখুন গাছের কথা। এটি তার এই গ্রন্থের তৃতীয় রচনা। রচনাকাল 1894। আর যখন এই গাছের কথাটি মুকুল পত্রিকায় প্রকাশিত হচ্ছিল, তখন কিন্তু গাছের কথা এক শিরোনামে প্রকাশিত হতো। আর এই নিবন্ধটি শিশু কিশোরদের জন্য লেখা হয়েছিল। এরপর আরও একটু আমরা রচনা সম্পর্কে একটু দেখে নেব। দেখুন, 4 নম্বরটি উদ্ভিদের জন্ম মৃত্যু। এটি কিন্তু চতুর্থ রচনা। এই প্রবন্ধটি কিন্তু মুকুল পত্রিকায় গাছের কথা 2 শিরোনামে প্রকাশিত হয়। এটিও কিন্তু শিশু কিশোরদের জন্য রচিত। আর এই নিবন্ধের লেখক দেখিয়েছেন কিভাবে একটা সাধারণ উদ্ভিদের বীজ থেকে পূর্ণতা প্রাপ্তি, বংশ বিস্তার ও শেষে মৃত্যু ঘটে। 21টি কিন্তু রচনা এইভাবেই আলোচনা থাকবে। মন্ত্রের সাধন, এটি কিন্তু এই গ্রন্থের পঞ্চম রচনা। আর প্রথম খণ্ডটি মন্ত্রের সাধন 1 শিরোনামে মুকুল পত্রিকায় প্রকাশিত হচ্ছে। দ্বিতীয়টিও মন্ত্রের সাধন 2 এই শিরোনামে মুকুল পত্রিকায় প্রকাশিত হচ্ছে। কত সালে দেখুন, 1898, দুটি 1898 সালে। আর জগদীশচন্দ্র বসু এই খণ্ড দুটিকে একত্রে মন্ত্রের সাধন শিরোনামে অব্যক্ত গ্রন্থের অন্তর্ভুক্ত করছেন। তাহলে মন্ত্রের সাধন আসলে কি, দুটি গ্রন্থের কিন্তু দুটো প্রবন্ধের কিন্তু সংকলনকে একত্রে করে রাখা। আর এটিও কিন্তু শিশু কিশোরদের জন্য রচিত। এবং এই নিবন্ধ লেখক বর্ণনা করেছেন কিভাবে মানুষ ক্রমাগত সাধনার দ্বারা আকাশে ওড়ার জন্য বেলুন ও তার পাখাওয়ালা যন্ত্র আবিষ্কার করেন। এরপর আরেকটি দেখুন, অদৃশ্য আলোক। এটি কিন্তু এই গ্রন্থের ষষ্ঠ প্রবন্ধ। এটি কিন্তু 1921 সালের মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত। এরপর আমরা জানবো যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যেখান থেকে পরীক্ষায় আসতে পারে, সেই প্রবন্ধটি সম্পর্কে আমরা একটু দেখে নেব। 7 নম্বর যেটি প্রবন্ধ, সেটা হচ্ছে পলাতক তুফান বা নিরুদ্দেশের কাহিনী। দেখুন, এটি কিন্তু এই গ্রন্থের সপ্তম রচনা। আপনাদের পরীক্ষা দিতে পারে যে পলাতক তুফান, এটি কিন্তু অব্যক্ত গ্রন্থের কততম প্রবন্ধ, তাই 7 নম্বর পেলাম। আর এটি কিন্তু বাংলা সাহিত্যে প্রথম সায়েন্স ফিকশন, অর্থাৎ বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের সর্বপ্রথম রচনা হিসেবে এটি বিবেচিত। তবে একটা মতান্তর রয়েছে। কি মতান্তর? যে 1882 সালে বিজ্ঞান দর্পণ পত্রিকায় প্রকাশিত হেমলাল দত্ত রচিত রহস্য গল্পটি বাংলা ভাষায় প্রথম বিজ্ঞান নির্ভর কাহিনী, অর্থাৎ এটি বাংলা কল্প বিজ্ঞান সাহিত্যে প্রথম নিদর্শন, এটাও কিন্তু পাওয়া যাচ্ছে। আর পলাতক তুফান গল্পটি যখন রচিত হয় তখন লেখকের বয়স ছিল কিন্তু 38। আর নিবন্ধটির অপর নাম ছিল নিরুদ্দেশের কাহিনী। আর হেমেন্দ্রমোহন প্রবর্তিত কুন্তলীন পুরস্কার প্রথম যিনি পেয়েছিলেন তিনি হলেন আচার্য জগদীশচন্দ্র বসু। এবং এই কুন্তলীন পুরস্কার প্রতিযোগিতায় তিনি প্রথমে নিবন্ধটির নাম গোপন রেখে নিরুদ্দেশের কাহিনী শিরোনামে পাঠিয়েছিলেন। তখন পুরস্কার মূল্য ধার্য করা হয়েছিল 50 টাকা। তার গল্পটি প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছিল।
এবং গল্পটি 1303 বঙ্গাব্দে কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন। তাহলে এখানে কুন্তলীন পুরস্কার পেলাম। পরে যখন তার অব্যক্ত গ্রন্থ প্রকাশিত হয় তখন তিনি গল্পটির পরিমার্জন করে নামকরণ করলেন পলাতক তুফান। তাহলে প্রথমে নাম পাচ্ছি নিরুদ্দেশের কাহিনী, যখন এটি কুন্তলীন পুরস্কার পাচ্ছেন। জগদীশচন্দ্র বসু নিরুদ্দেশের কাহিনী শীর্ষক রচনাটিতে বলেছিলেন, কত সহস্র সহস্র প্রাণী যে এই সামান্য এক বোতল কুন্তলীনের সাহায্যে অকাল মৃত্যু হইতে রক্ষা পাইয়াছে, কে তাহার সংখ্যা করিবে। এখানে লেখক কুন্তলীন শব্দটিকে পাল্টে দিয়ে তৈল শব্দটি বসলেন। গল্পটি কিন্তু দাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, আর এটি কিন্তু হাস্যরসাত্মক বিজ্ঞান নির্ভর ছোট গল্প। আর গল্পটির রূপ, রস, ভাষা এবং কাহিনীর মূল্যায়ন করে সুজিত কুমার নাহা তার বিজ্ঞান সাহিত্যিক জগদীশচন্দ্র প্রবন্ধে বলেছেন, তার পলাতক তুফান গল্পটি বাংলায় রচিত প্রথম কল্পবিজ্ঞান কাহিনী। বাকিটুকু আর দেখলাম না। গল্পটি বিশেষ বিচারে সে সময় যেমন বিখ্যাত ছিল তেমনি আজও বিশেষ মর্যাদার কিন্তু দাবি রাখে। আর পলাতক তুফান গল্পটির ইংরেজি ভাষায় অনুবাদ করছেন কিন্তু বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়। অন্যান্য আমরা প্রবন্ধগুলো একটু দেখিনি। অগ্নি পরীক্ষা, এটি কিন্তু অষ্টম প্রবন্ধ, এটি রচনাকাল 1895, এটি কিন্তু দাসী পত্রিকায় প্রকাশিত। বাকি তথ্যটুক আপনারা দেখে নিন, অতটা দরকার নেই। আরেকটা হচ্ছে ভাগীরথীর উৎস সন্ধানে, যেহেতু এটি পুরাতন বাংলা সিলেবাসে এটি ছিল বলে একটি জনপ্রিয় কিন্তু প্রবন্ধ গ্রন্থ। এটি কিন্তু এই গ্রন্থের নবম প্রবন্ধ, রচনাকালে 1894, আর দাসী পত্রিকায় 1895 সালে প্রকাশিত হচ্ছে। এটি একটি কাল্পনিক বিবরণ নির্ভর ছোট গল্প বলা যায়। আর এখানে লেখক গঙ্গার উৎসমুখে যাত্রা করেছেন এবং যাত্রাকালে প্রকৃতি বর্ণনা দিয়েছেন, এবং এই রচনা জগদীশচন্দ্র বসুকে সুসাহিত্যিক হিসাবে খ্যাতি দিয়েছিল। এবং এই নিবন্ধটি পাঠ করে রবীন্দ্রনাথ মুগ্ধ হয়েছিলেন এবং জগদীশচন্দ্রকে আরও সাহিত্য রচনায় উৎসাহিত করেছিলেন। তবে বিষয় একটাই, সেটা হচ্ছে সাহিত্য পত্রিকা কিন্তু এটির তীব্র সমালোচনা করেছিলেন। কি সমালোচনা করছেন? আর সেই সময় সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন সুরেশচন্দ্র সমাজপতি। তিনি কি করছেন দেখি, যে লেখক কবিতার ভাষায় গানের ঝঙ্কারে বিজ্ঞানের গভীর তত্ত্ব গল্পের মতো বর্ণনা করেছিলেন। গল্পের মতো বর্ণনা করেছেন, এটা দেখুন। এরপর হচ্ছে বিজ্ঞানের সাহিত্য, 10 নম্বর প্রবন্ধ এটি কিন্তু। আর রচনাকাল 1911, এটি একটি অভিভাষণ। 1911 সালের 14 এপ্রিল বঙ্গীয় সাহিত্য সম্মেলনীর ময়মনসিংহ অধিবেশনে তিনি সভাপতি হিসাবে একটি বক্তৃতা পেশ করেছেন, অর্থাৎ এটি। আর সাধারণের কথা ভেবে তিনি সেদিন 2 দিন বক্তৃতা রেখেছিলেন। প্রথম দিন ইংরেজিতে বক্তৃতা, আর বাংলা বক্তৃতাটির শিরোনাম ছিল লিটারেচার অ্যান্ড সায়েন্স, আর দ্বিতীয় দিন বক্তৃতা রাখেন বাংলা বক্তৃতার শিরোনাম ছিল বিজ্ঞানের সাহিত্য। আর এই বক্তৃতা 16 পাতার বই হিসাবে 1 মাসের মধ্যেই প্রবাসী পত্রিকায় কিন্তু প্রকাশিত হচ্ছে 1911। এরপর হচ্ছে নির্বাক জীবন, নিবন্ধটি জগদীশচন্দ্র বসুর অব্যক্ত গ্রন্থের 11তম। এটি আর রচনাকাল জানা যাচ্ছে না, এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সে তথ্যও এখানে নেই। তবে এই প্রবন্ধটি সম্পর্কে বুদ্ধদেব ভট্টাচার্য কি বলছেন দেখি, জগদীশচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক প্রবন্ধ হল নির্বাক জীবন। এরপর নবীন ও প্রবীণ, এটি কিন্তু এই গ্রন্থের 12তম প্রবন্ধ, এটি একটি অভিভাষণ। আর 1324 বঙ্গাব্দে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি হিসাবে একটি ভাষণ দিয়েছেন, এবং এটি কিন্তু বিজ্ঞান নির্ভর রচনা নয়। এবং অভিভাষণটি দেখুন নিবন্ধ আকারে বঙ্গীয় সাহিত্য পরিষদের মুখপত্রে প্রকাশিত হয়েছিল। এরপর বোধন, নিবন্ধটি জগদীশচন্দ্র বসুর, এটি কিন্তু 13তম প্রবন্ধ, রচনাকাল 1915, আর এটি একটি অভিভাষণ। 1915 খ্রিস্টাব্দে তিনি বিক্রমপুর সম্মেলনী সভাপতি হিসাবে একটি ভাষণ দিয়েছিলেন। পরে সেটি প্রবাসী পত্রিকায় 1915 মাঘ সংখ্যায় নিবন্ধ আকারে প্রকাশিত হয়। আর এই সম্মেলন উপলক্ষে বিজ্ঞানের প্রতি শ্রদ্ধাস্মারক একটি পুস্তিকা বিক্রমপুরের প্রীতি উপহার নামে প্রকাশিত হয়েছিল। এই সম্মেলন উপলক্ষে একটি সঙ্গীত রচিত হয়েছিল। এই অভিভাষণ বিজ্ঞান নির্ভর ছিল না, লেখকের প্রতি সমসাময়িক কালে দেশের স্বাস্থ্য, সেবা, শিল্প ও শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। এরপর দেখুন মনন ও করণ, নিবন্ধটি জগদীশচন্দ্র বসুর কিন্তু 14তম, আর এর রচনাকাল জানা যায় না, রচনাটির হদিশও পাওয়া যায় না, পূর্বে কোনো হদিশ পাওয়া যায়নি, অব্যক্ত গ্রন্থেই প্রথম প্রকাশিত হচ্ছে কিন্তু। আর এটা অনেকে অনুমান করছে 1920 সালের গোড়ার দিকে তিনি এটি লিখছেন। এরপর হচ্ছে রানীর সন্দর্শন, এটি কিন্তু অব্যক্ত গ্রন্থের 15তম প্রবন্ধ, এটি ভারতবর্ষ পত্রিকায় 1921 সালের প্রথম প্রকাশিত হচ্ছে। আর এটি আয়তন একেবারে ক্ষুদ্র, 2 পৃষ্ঠার একটি রচনা, আর এটি বিজ্ঞান নির্ভর রচনা নয়। এই নিবন্ধে জগদীশচন্দ্র লেখক কি করছেন, যে মাতৃত্বের বন্দনা করেছেন,
মানুষ, প্রাণী ও পৃথিবী রূপে। এটি তার সাহিত্য প্রতিভার অসাধারণ নিদর্শন। নিবেদন, এটি কিন্তু ১৬তম প্রবন্ধ। এটি একটি অভিভাষণ। আর প্রবন্ধ অভিভাষণ কেন বলছি, দেখুন এই গ্রন্থে তো আসলে অভিভাষণ এবং প্রবন্ধ রূপে স্থান পেয়েছে। তো আমি যেটা পরে বলছি, যদি বলি অভিভাষণ, তাহলে কিন্তু অভিভাষণ হয়তো আমার পড়াতে গিয়ে একেবারে যেটা আমরা থাকি না যে একবারে পড়াতে গিয়ে একেবারে অটোমেটিক্যালি বেরিয়ে আসে, সেরকমভাবে বেরিয়ে আসছে কথাটি প্রবন্ধ। তো আসলে প্রবন্ধ সংকলনের মধ্যেই তো পড়ছে, তার জন্য এটা অভিভাষণ। আর এটি কিন্তু দেখুন জগদীশচন্দ্র বসু তার বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার দিনে যে সকল বক্তৃতা দিয়েছেন তারই পূর্ণাঙ্গ রচনা এটি। অভিভাষণটি নারায়ণ পত্রিকায় অগ্রহায়ণ সংখ্যায় নিবন্ধ আকারে তখন প্রথম প্রকাশিত হচ্ছে। এরপর আবার কিন্তু এটি আবার প্রবাসী পত্রিকায় প্রকাশিত হচ্ছে, আবার প্রবাসী ছাড়াও কিন্তু এটি সাহিত্যতে প্রকাশিত হচ্ছে। তাহলে এই নিবেদন প্রবন্ধটি কিন্তু 3টে পত্রিকায় প্রকাশিত হচ্ছে। একটা হচ্ছে নারায়ণ, 2 হচ্ছে প্রবাসী, আর 3 নম্বর হচ্ছে সাহিত্য পত্রিকায়। এরপর দেখি দীক্ষা, এটি কিন্তু 17তম রচনা, আর এটিও একটি অভিভাষণ। অভিভাষণটি 1917 সালের শেষের দিকে রচিত হয়েছিল। এটি একটি অনুপ্রেরণামূলক রচনা। আর বসু বিজ্ঞান মন্দিরের সহকর্মীদের উদ্দেশ্যে তিনি এই অভিভাষণটি দিয়েছিলেন। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি যখন বলে ফেলেছি যে দেখবেন এইভাবে বলছিলাম যে দীক্ষা এটি একটি হয়তো কী বলছি 17তম প্রবন্ধ। আসলে প্রবন্ধ যেখানে বলেছি, যেখানে এই যে অভিভাষণটি পাবেন সেটি জানবেন যে সেটি অভিভাষণ। আর আহত উদ্ভিদ, এই নিবন্ধটি জগদীশচন্দ্র বসুর অব্যক্ত গ্রন্থের অন্তর্ভুক্ত। এটি কিন্তু 18তম রচনা। আর আহত উদ্ভিদ শিরোনামে জগদীশচন্দ্র বসু বঙ্গীয় সাহিত্য পরিষদে 1324 বঙ্গাব্দে, মানে ইংরেজি 1917 কি দেখুন এইটি নিবন্ধটি পাঠ করছেন। এটি একটি বিজ্ঞান নির্ভর রচনা। আর নিবন্ধটি প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হচ্ছে 1919 সালে। এরপর হচ্ছে স্নায়ুসূত্রে উত্তেজনা প্রবাহ। নিবন্ধটি জগদীশচন্দ্র বসুর অব্যক্ত গ্রন্থের অন্তর্গত 19তম রচনা। এটিও একটি অভিভাষণ। এই অভিভাষণটি তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদে দিয়েছিলেন। আর এই অভিভাষণটি অব্যক্ত গ্রন্থেই প্রথম সন্নিবিষ্ট হয়ে প্রকাশিত হয়েছিল, কারণ রচনাটির পূর্ব হদিসের কোনো নজির নেই। আর এখানে জগদীশচন্দ্র বসু জীবনের স্নায়বিক উত্তেজনা বৃদ্ধির পরীক্ষা নির্ভর বিশ্লেষণ করেছেন। এরপর দেখুন হাজির, যেটা প্রথমে এটি কিন্তু ছিল শেষ প্রবন্ধ। দেখুন এটি কিন্তু 20তম রচনা। অব্যক্ত গ্রন্থ মুদ্রণের সময় এটি সর্বশেষ রচনা ছিল। পরবর্তীকালে এটিকে আরেকটি রচনা সংযোজন হয়, এটি কিন্তু 20তম স্থান। আর এই জগদীশচন্দ্র বসুর শেষ নিবন্ধ তখন ক্ষেত্রে কিন্তু রচনাটি তার শেষ বয়সে লেখা। আর এটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হচ্ছিল 1921-এ। আর নিবন্ধটি আত্মসমীক্ষা প্রকৃতির, অর্থাৎ এই রচনা লেখকের আত্মোপলব্ধি এবং পূর্ণ জীবন দর্শনের সার্থক বিকাশ ঘটেছে। আর বৃক্ষের অঙ্গভঙ্গি, দেখুন এটি হচ্ছে অব্যক্ত গ্রন্থের সর্বশেষ রচনা। এটি এই নিবন্ধটি জগদীশচন্দ্র বসুর যে জন্ম শতবার্ষিকীতে যে পুলেনবিহারী সেনের সম্পাদনে বসু বিজ্ঞান মন্দিরে এই অব্যক্তটি গ্রন্থাকারে যখন প্রকাশিত হচ্ছে, তখন আরেকটি রচনা অর্থাৎ বৃক্ষের অঙ্গভঙ্গি এইখানে রচনাটি স্থান পাচ্ছে পেয়ে, কিন্তু এটি একেবারে 21তম রচনা হিসেবে স্থান লাভ করছে। পরিচিতি, জগদীশচন্দ্র বসুর পরিচিতি কি, যে বাংলা সাহিত্য জগতে সায়েন্স ফিকশন অর্থাৎ কল্প বিজ্ঞানের জনকরূপে পরিচিত। তারপরে জগদীশচন্দ্র বসু ভারতীয় উপমহাদেশে বিজ্ঞান চর্চার জনকরূপে পরিচিত। আর ইনস্টিটিউশন অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স জগদীশচন্দ্র বসুকে রেডিও বিজ্ঞানের জনকও বলে অভিহিত করছেন। বাকি কী পুরস্কার পাচ্ছে, অনেক পুরস্কার পেয়েছে, সেগুলো নিয়ে আর আমি আলোচনা করছি না। আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। হয়তো আপনাদের কাছে মনে হতে পারে এটি একটি অসম্পূর্ণ রচনা, একদমই নয়, আপনারা একটু দেখে নিন। তবে আমি একটা জিনিস এখানে আলোচনা করছি, অবশ্যই মৃত্যু। এটি কিন্তু দেখুন জগদীশচন্দ্র বসু 1937 সালের 23শে নভেম্বর আপনার হঠাৎ হৃদস্পন্দন বন্ধ হয়ে দক্ষিণ বিহারের ছোটনাগপুরের গিরিডিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো যাই হোক, আর পরের দিন 1937 সালের 24শে নভেম্বর তাকে কলকাতায় শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে। তো যাই হোক, এই আলোচনাটি এখানে শেষ করব। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যাদের এই ভিডিওটি দেখেছেন বা পুরোটা দেখেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানান, এইটুকু বলবো। আর একটা কথা, আমার ভিডিওতে আমি হয়তো কখনো কখনো যদি কথা হয়তো বলে ফেলছি থ্রোলি, কিন্তু একটা মাথায় রাখবেন, যেটা এই লেখাতে পাবেন সেটাই হচ্ছে অরিজিনালি। হয়তো আমার কথায় কখনো কখনো আমাদের যেটা ভুল ভ্রান্তি থেকে যায়, সেটা হয়তো হয়ে গেলে কিন্তু ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।